নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে যে ক্লাসটা নিতে চলেছি সেটা ন্যারেশন। আমাদের যে সলভ করা বাকি ছিল, একটি 5টা ডুয়েস ডিরেক্টেড আমি করিয়েছি, 4টে করিয়েছি, একটি বাকি রয়েছে, সেটা হচ্ছে ন্যারেশনটা। ঠিক আছে, ভয়েস চেঞ্জ 5 নম্বর হয়ে গেছিলো, 4 নম্বর বাকি রয়েছে। তো এক এক করে সব হচ্ছে, খুব সুন্দরভাবে এগুলো বোঝাচ্ছি, ওই জন্য একটু তো টাইম লাগবেই। একসাথে সব উত্তর বলে দিলে তো একটা ক্লাসেই হয়ে যায়, কিন্তু আমার তো উত্তর বলে বিশেষ করে তোমাদের কাজ হবে না, তাই না? আমি তো এক মুহূর্তেই বলে দিতে পারি, তোমরা যাতে শিখতে পারো ভালোভাবে, ওই জন্য প্রত্যেকটা আমি একদম বলতে পারো অ্যানালিসিস করে, বিশ্লেষণ করে, হেয়ার স্প্লিটিং অ্যানালিসিস যেটাকে বলে, চুলছেরা বিশ্লেষণ, একদম সহজভাবে প্রত্যেকটা দিক আমি কিন্তু আলোচনা করে সহজভাবে, জটিলভাবে না, সহজভাবে, যাতে সব ধরনের স্টুডেন্টসরা বুঝতে পারে সেই রকমভাবেই আমি বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে রিপ্লাই দিতে পারো, আমি অবশ্যই চেষ্টা করবো সেটার, কারোর যদি অসুবিধা হয় কোনোভাবে সেটার রিপ্লাই দেওয়ার, সমাধান করা, ক্লাসের মাধ্যমেই আর কি সেটাকে সলভ করিয়ে দেওয়ার। যদি কারোর সমস্যা থেকে থাকে, কিন্তু আমি এমনভাবেই বলছি যাতে কারোর কোনো রকম সমস্যা থাকার কথা নয়। প্রয়োজনে যাদের একটু অসুবিধা হচ্ছে, অনেকে একবারে বুঝতে পারবে না, তারা একটা ক্লাস প্রয়োজনে একবার, দুবার, তিনবার, একবার তো অবশ্যই 2-3 বার, প্রয়োজনে আরও যদি শুনে নিতে পারো, দেখে নিতে পারো ক্লাসটা, তাহলে কিন্তু সুবিধা তোমাদেরই হবে। কারণ সবাই একবারে বুঝতে পারবে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কারণ হাতের 5টা আঙুল তো সমান হয় না, সবার মেধা সমান হয় না। কেউ একবারে নেবে, কেউ 2বারে নেবে, কেউ 5বারে নেবে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু নিতে পারবে সবাই, কারণ পাঠ্যক্রমটা আমি বারবার বলেছি এমনভাবেই তৈরি যাতে সব ধরনের স্টুডেন্টসরা সেটা ফলো মানে নিতে পারে নিজেদের মধ্যে। ঠিক আছে, শিখতে পারে, বোঝা গেল? তো কঠিন বলে কিছু হয় না, আমার ডিকশনারিতে হার্ড বলে কিছু নেই। সব কিছুই সোজা, আবার সব কিছুই বলতে পারো কঠিন মনে হতে পারে, যদি না সহজভাবে কোনো কিছুকে নাও তাহলে এই কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তো আমি সহজভাবেই তোমাদের করানোর চেষ্টা করছি। ঠিক আছে, তো দেখো ন্যারেশন, তো ন্যারেশন নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করি। আমার থিওরিটিক্যাল ক্লাসে ন্যারেশন যখনই আমি আপলোড করব, সেটা অবশ্যই তোমরা সকলেই শুনে নিও, তাহলে তো সবই বুঝতে পারবে, সবই আমি করাবো। ঠিক আছে, যত টাইপের হবে, ন্যারেশন হোক, ভয়েস হোক, যে কোনো গ্রামার হোক, ঠিক আছে, তোমরা কমেন্টে অবশ্যই জানিও কি কোনো কিছু। আমি দেখো, এই তো সবে এক এক করে সব চলছে, একসাথে তো সব রকম নেওয়া যাবে না, একটা ক্লাসে তো অসম্ভব, একদিনেও হয় না, দুদিনেও হয় না, টাইম লাগবে, এক এক করে চলছে। তো কারোর যদি কোনো পার্টিকুলার এরিয়াতে ইংরাজি গ্রামারে ইন্টারেস্ট থাকে, অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। সেটা নাম্বার অফ ইন্টারেস্ট যদি দেখি ডিমান্ড বেশি জনের থেকে আসছে, তাহলে ওগুলোর উপরে অবশ্যই আমি দ্রুত ক্লাস নেবো। ঠিক আছে, নেবো তো সব কিছুর উপরেই এক এক করে, জেরান্ড হোক, পার্টিসিপেল হোক, সব একদম পুরো ক্লিয়ার করে দেবো খুব সহজভাবে, কোনো চিন্তা করতে হবে না। তো ন্যারেশন ব্যাপারে একটু জাস্ট সহজে বলি। হোয়াট ইজ ন্যারেশন? দেখো, ন্যারেশন হচ্ছে বাংলায় বলে উক্তি, চেঞ্জ মানে পরিবর্তন। তো উক্তি পরিবর্তন 2 প্রকারের হয়, সহজে একদম শর্টে বলছি। ঠিক আছে, কারণ এটা তো সলভ করানোর ক্লাস, বুঝতে পারছো, প্র্যাকটিস ক্লাস, ডিটেলস সব বেসিক ক্লাসে পাবে তোমরা, থিওরিটিক্যাল ক্লাসগুলো ন্যারেশন প্লে লিস্টে পেয়ে যাবে। তো যাই হোক, তো ন্যারেশন 2 প্রকারের হয়, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। বাংলায় কি বলে? প্রত্যক্ষ এবং পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি, ঠিক আছে, 2 প্রকারের ন্যারেশন হয়। তো প্রত্যক্ষ উক্তি বা ডাইরেক্ট স্পিচ কী করে বুঝবো কোনটা কোন বাক্যে আছে, মানে কোন স্পিচ আছে, কি করে বুঝবো? যদি প্রশ্নটা দেখবে কোটেশনের মধ্যে কোনো অংশ আছে, তাহলে বুঝবো ওটা ডাইরেক্ট স্পিচে আছে, ওটাকে ইনডাইরেক্টে করতে হবে। আর ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট সাধারণত দেয় না। ঠিক আছে, অনেক স্টুডেন্ট সমস্যায় পড়ে, ওদের দেয় না। ভয়েস চেঞ্জ যেমনি প্যাসিভ থেকে অ্যাক্টিভ দিতে পারে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ দিতে পারে, কিন্তু ন্যারেশন চেঞ্জের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টলি জেনারেলি দেয়। তো কোটেশনের মধ্যে যেটা থাকে, মানে ইনভার্টেডের মধ্যে, সেটাই হচ্ছে ডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, তো উক্তি পরিবর্তন হচ্ছে, মনে রাখবে, প্রত্যক্ষ উক্তি মানে হচ্ছে কর্তার হুবহু কথা, সরাসরি কথা। ঠিক আছে, তুমি ধরো বললে যে আমার আজকে দিনটা খুব ভালো গেছে। ঠিক আছে, তো এটা কি তোমার হুবহু কথা? এই কথাটাই যে আমার আজকে দিনটা ভালো গেছে, এটাই হচ্ছে ডাইরেক্ট স্পিচ, কারণ তোমার কথা, হুবহু কথা, সেম ওয়ার্ড। তোমার এই কথাটাকে যখন অন্য কোনো থার্ড পার্সন, তো তোমার বন্ধু হোক বা যে কেউ হোক না কেন, সে যখন বলবে যে অমুক বলেছিল যে ওর আজকে শরীরটা ভালো ছিল না, ও নিশ্চয়ই বলবে না যে থার্ড পার্সন মানে ভিন্ন ব্যক্তি বলছে যে অমুক বলেছিল, মানে একটা নাম এ বলেছিল আমার শরীর ভালো লাগছে না, এটা বলবে? তাহলে তো ওটা ডাইরেক্ট স্পিচ হয়ে গেল। এ বলেছিল যে ওর শরীর, মানে তার শরীর ভালো ছিল না, তখন ওটা হয়ে গেল পরোক্ষ। মানে প্রত্যক্ষ উক্তিটাকেই অন্যভাবে, মানে পরোক্ষ বলে তোমার যেটা ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট। মানে ডাইরেক্ট যেটা নয় সেটাই তো ইনডাইরেক্ট, ডাইরেক্টের বিপরীত ইনডাইরেক্ট। সরাসরি না বলে সেটা অন্যভাবে যখন বলা হয় কোনো থার্ড পার্সনের দ্বারা,
কিছু চেঞ্জ হয়, কি চেঞ্জ হতে পারে, টেন্স চেঞ্জ হতে পারে, পার্সেন্ট চেঞ্জ সাধারণত হয়ই, ঠিক আছে, আর কিছু অ্যাডভান্স চেঞ্জ হয়, নাও দেন হয়ে যায়, এগুলো তোমরা জানো, আমি ক্লাস করাতে করাতেই বলে দেবো। এগুলো একটু গ্রামার বই ফলো করবে, এগুলো পড়া দরকার আছে, নাও দেন হয়ে যায়, টুডে দ্যাট ডে হয়ে যায়, ঠিক আছে, এগুলো একটু ফলো করো, কোশ্চেন ব্যাংকেও থাকে। আর টেন্স চেঞ্জ পদ্ধতি ওই সব আমি একদম জলের মতো পরিষ্কার করে দেবো যখন ন্যারেশনের ডিসক্রিপটিভ ক্লাসটা নেবো, মানে বেসিক ক্লাসটা, ওই ক্লাসটা অবশ্যই ফলো করবে। এই ক্লাসে তো সেটা সম্ভব না, এটা শর্টে একদম যেটা সলভ করাতে গেলে যতটুকু বোঝানো দরকার সহজভাবে সেটুকুই বলছি, অনেকেই ধরতে পারবে, প্রায় সকলেই ধরতে পারবে এরকমভাবেই, কিন্তু আমি টাইম নিয়েই বোঝাচ্ছি। তো কী বললাম, হ্যাঁ, তাহলে সরাসরি কথাটাকে যদি অন্য কী বললাম, কী কী টেন্স, কী কী চেঞ্জ হতে পারে, টেন্স চেঞ্জ হতে পারে, পার্সেন্ট চেঞ্জ জেনারেলি হয়, কিছু পার্সেন্ট 1% বলতে পারো ক্ষেত্রে, নমিনাল কিছু পার্সেন্টেজের ক্ষেত্রে পার্সেন্ট চেঞ্জ হয় না, আছে এরকম ব্যবহার, সেও আমি পরে করাবো, ঠিক আছে, ওগুলো একটু স্ট্যান্ডার্ড গ্রামারের মধ্যে পড়ে, ডেপথের মধ্যে। যাই হোক, তো সব কিছুরই লেভেল আছে, বুঝতে পারছো, শুরুতে তো একটু বেসিক মডারেট লেভেলেই করতে হবে যাতে সবাই বুঝতে পারে। তোমরা যদি কঠিন গ্রামার চাও, ডিমান্ড করো, বেশিরভাগ জনের থেকে আসে, আমি নিশ্চয়ই করাবো, সব ধরনের করাবো, ঠিক আছে, তোমরা না বললেও আমি করাবো, কিন্তু সেটা কতটা দ্রুত হবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা কিরকম চাইছো। তো যাই হোক, নেক্সট যেটা বলছিলাম যে ন্যারেশন চেঞ্জ, তাহলে এই চেঞ্জগুলো হতে পারে, এবার কোন পরিপ্রেক্ষিতে কীভাবে চেঞ্জ করবো এগুলো সব দেখো। তাহলে ন্যারেশন চেঞ্জ জিনিসটা কী বোঝা গেল, উক্তি পরিবর্তন, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কীভাবে হয়, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ, দু প্রকারের উক্তি আছে, প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি, কীভাবে কী হয় বোঝা গেল। তো এইবারে দেখো, এই যে প্রশ্নটা লিখেছি দেখো, দ্য বয় সেইড, এই যে দেখতে পাচ্ছ, আই ডিড নট এইম টু, এটাও ক্লাস 12-এর থ্যাংক ইউ ম্যাম চ্যাপ্টার থেকে না, ঘাবড়ানো কিছু নেই, সব ধরনের স্টুডেন্টসরা পারবে। আই ডিড নট এইম টু, তা দেখো এখানে কোটেশনের মধ্যে অংশ আছে, এটাই তার মানে ডাইরেক্ট স্পিচ, বোঝা গেল, এটা ডাইরেক্ট স্পিচ মানে সরাসরি কথা, মানে সেম ওয়ার্ডস, একদম কর্তার এক্সাক্ট ওয়ার্ডস রয়েছে, এটাই হচ্ছে ডাইরেক্ট স্পিচ। এটাকে তোমাকে ইনডাইরেক্ট করতে হবে, তার জন্য কি করতে হবে, কিছু পরিবর্তন করতে হলেও হতে পারে, সেটার জন্য কিছু কন্ডিশন আছে। কি কি কন্ডিশন দেখবো এবারে। এই ডবল ইনভার্টেডের বাইরে যে ভার্বটা থাকে না, এই যে দেখো, এই যে ভার্বটা রয়েছে সেইট, এই ভার্বটা, ঠিক আছে, এই ভার্বটা কে কি বলে এটা জানতে হবে তোমাদের। এই ভার্বটাকে বলে হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব কি জিনিস, যে ভার্বটার মাধ্যমে কিছু রিপোর্ট করা হচ্ছে, রিপোর্ট মানে এই খবর, কিছু খবর করা হচ্ছে, সেটাই হয়ে যাবে রিপোর্টিং ভার্ব, ঠিক আছে। এই ভার্বটা সেইড, এই ভার্বটার মাধ্যমে কিছু রিপোর্ট করা হচ্ছে না, এই খবরটাই তো এইটা কোটেশনের মধ্যে অংশটা। দেখো, বালকটি বলেছিল আই ডিড নট এইম টু, মানে আমি লক্ষ্য করিনি, এই মানে লক্ষ্য করা, আমি লক্ষ্য করিনি, তার মানে এই খবরটাই হচ্ছে এইটা, এই ভার্বটার মাধ্যমে প্রকাশ করা হলো না। অর্থাৎ সহজ বুদ্ধিতে কোটেশনের বাইরে যে ভার্বটা থাকে, টেন্সের গঠনের ভার্বটা, মানে ফাইনাইট ভার্বটা থাকে, সেটাকেই বলবো, কি বলবো, রিপোর্টিং ভার্ব, ঠিক আছে। তা ভার্ব আবার দু প্রকারে দেখো, করাতে করাতে, যে ভার্ব টেন্সে গঠন থাকবে তাকে ফাইনাইট ভার্ব, যে ভার্ব টেন্সে গঠন থাকবে না তাকে নন ফাইনাইট বা ইনফাইনাইট। ইনফাইনাইটও সব ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক আছে। তো এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এই স্পিচটাকে ডাইরেক্ট স্পিচ তো বলে, আরও একটি এর নাম আছে রিপোর্টেড স্পিচ, রিপোর্ট করা হয়েছে যে কথাটা, স্পিচ, ঠিক আছে। এইবারে আমাকে যেটা লক্ষ্য করতে হবে, রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে সাধারণত এর টেন্স চেঞ্জ হয়, কিন্তু দুটো কন্ডিশন আছে, কয়েকটা কন্ডিশন আছে, সেগুলো থাকলে আবার ডাইরেক্ট স্পিচ, সেগুলো হলে আবার টেন্স চেঞ্জ হবে না। কি কি, ডাইরেক্ট স্পিচ যদি চিরন্তন সত্য কথা বোঝায়, মানে ইউনিভার্সাল ট্রুথ, তাহলে টেন্স চেঞ্জ হবে না। ডাইরেক্ট স্পিচ যদি প্রতিদিনের অভ্যেস বোঝায়, ডেইলি হ্যাবিটস বোঝায়, তাহলে টেন্স চেঞ্জ হবে না। যদি কোনো জেনারেল ট্রুথ, সাধারণ সত্য কথা বোঝায়, যেমনি তেলে জলে মেশে না, এরকম ধরনের সত্য কথা বোঝায়, বা কবি সাহিত্যিকদের কথা, তাহলে টেন্স চেঞ্জ হবে না, বোঝা গেতে বললাম। সে রিপোর্টিং ভাব পাস্ট টেন্সে থাকলেও, আর যদি সেটা না থাকে কন্ডিশনগুলো, তাহলে রিপোর্টিং ভাব লক্ষ্য করবে, যদি পাস্ট টেন্সেই সাধারণত পরীক্ষা দেয়, বেশিরভাগ ক্ষেত্রে পাস্ট টেন্সে দেয়, তো থাকলে এর টেন্স চেঞ্জ হবে। এই গেল টেন্স চেঞ্জের ব্যাপার। আর একটাও বলে দিচ্ছি, এটা ন্যারেশনের ক্লাসে তো আমি আলোচনা করছি, দেখবে রিপোর্টিং ভার্ব যে কোনো প্রেজেন্ট টেন্সে থাকলে, রিপোর্টিং ভার্ব যে কোনো ফিউচার টেন্সে থাকলে অসম্ভব ডাইরেক্ট স্পিচের টেন্স চেঞ্জ। তার মানে এটা যদি সেস থাকতো, দ্য বয় সেস, SAYS, বা উইল সে, এরকম থাকতো ফিউচার টেন্স বা প্রেজেন্ট টেন্স, যে কোনো প্রেজেন্ট টেন্স বা যে কোনো ফিউচার টেন্স যদি থাকে, তাহলে ডাইরেক্ট স্পিচ টেন্স চেঞ্জ কখনোই হবে না। আর পাস্ট টেন্সে থাকলে বললাম এই কন্ডিশন দেখতে হবে। তো এখানে কোনো চিরন্তন সত্য কথা হয়ে যাচ্ছে না, প্রতিদিনের অভ্যেসও হয়ে যাচ্ছে না, বা অন্য কোনো যেগুলো কন্ডিশন বললাম কিছু নেই, সুতরাং এই টেন্স চেঞ্জ হবে। এবার স্যার কোন টেন্সে চেঞ্জ করবো, শুনুন, এটা কোন টেন্সে আছে আগে লক্ষ্য করি, টেন্স বুঝতে হবে। দেখো, আমি তোমাদের শিখিয়েছি না যে একটা ক্লজের মধ্যে দুটো ভার্ব পাশাপাশি মোটামুটি থাকে, তাহলে আগেরটা অক্সারি ভার্ব, পরেরটা প্রিন্সিপাল ভার্ব। আর অক্সারি ভার্ব কি করে, টেন্স নির্ধারণ করতে হেল্প করে। তাহলে দেখো দুটো ভার্ব আছে না, ডিড আর এইম, দেখতে পাচ্ছ, এই যে ডিড আর এইম দুটো ভার্ব আছে, তো বোঝাতে পারছো, এটাও ডু ভার্ব আর এটা তো ডু ভার্ব, স্বয়ং নিজেই বসেছে।
ডিড আর এইম। আচ্ছা এই ডু অক্সিলারি, দুটো ভার্ব থাকলে আগেরটা অক্সিলারি পরেরটা প্রিন্সিপাল, ডিড অক্সিলারি ভার্ব আছে। আচ্ছা ডু অক্সিলারি রূপে কখন বসে, কিভাবে বসে, এইগুলো আমি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স ফরমেশনের ক্লাস নেব, প্রশ্নবোধক বাক্য তৈরি করার সব একদম ক্লিয়ার করে দেবো, ঠিক আছে, কোনো চিন্তা করবেন না। তো আপাতত তো বোঝা গেছে দুটো ভার্ব আছে, আগেরটা অক্সিলারি পরেরটা প্রিন্সিপাল। তো অক্সিলারি ভার্ব পাস্ট টেন্সে আছে মানে বাক্যটা পাস্ট টেন্স, মানে সিম্পল পাস্ট টেন্স। আর সিম্পল পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যায়। সিম্পল পাস্ট টেন্স থাকলে কি হয়ে যায়, টেন্স চেঞ্জ হয়ে গিয়ে পাস্ট পারফেক্ট হয়ে যায়। অন্যান্য টেন্স চেঞ্জের ব্যাপারেও আমি সব ন্যারেশন করাতে করাতে প্রসঙ্গ এলেই বলবো, আর ন্যারেশন চেঞ্জের ক্লাস তোমরা দেখে নেবে প্লে লিস্টে গিয়ে, সেখানে তো পেয়েই যাবে, ঠিক আছে, আপলোড যদি করে থাকি তো পেয়ে যাবে, সবই হবে, দ্রুত হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো বালকটি সে বলেছিল আমি এম করি, তাহলে এটা চেঞ্জ হবে। আর পার্সেন্ট চেঞ্জ একদম সহজ বুদ্ধিতে বলছি, ফার্স্ট কোনো ভাবতে হবে না কে কাকে কি বলছে, খুব সহজভাবে বলছি, বেশিরভাগ গ্রামার বইতে পাবে না সব। ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভাবের সাবজেক্ট অনুসারে হবে। এটা আই ফার্স্ট পার্সন না, আমি শিখিয়েছি না, পার্সনের ব্যাপারও শিখিয়েছি। আমি আমরা কেন্দ্রিক যত প্রোনাউন আছে ফার্স্ট পার্সন, তুমি তোমরা কেন্দ্রিক যত প্রোনাউন আছে সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন। তাহলে আমি আছি মানে ফার্স্ট পার্সন, তাহলে এ রিপোর্টিং ভাবের সাবজেক্ট অনুসারে হবে, চেঞ্জ হয়ে গিয়ে, ঠিক আছে। আর তো কিছু পার্সন নেই, বলারও নেই। আর সেকেন্ড পার্সন থাকলে রিপোর্টিং ভাবের অবজেক্ট অনুসারে হবে, থার্ড পার্সন থাকলে চেঞ্জ হয় না। যাই হোক এগুলো ডিটেলস তো ন্যারেশনের ক্লাসে হবে, বা প্রসঙ্গ যখনই আসবে আমি বোঝাবো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এইবারে আর একটা জিনিস লক্ষ্য করতে হবে তোমাকে, ডাইরেক্ট স্পিচ কোন সেন্টেন্সে আছে, কোন বাক্যে। ওই যে বাক্য বেসিক জিনিস কেন শিখতে হবে বোঝা গেল। অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে না, অর্থ অনুসারে 5 প্রকারের যে বাক্য, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, সেই দেখো অ্যাসার্টিভে আছে, কর্তার সম্বন্ধে কিছু বর্ণনা করা হয়েছে। আর যদি অ্যাসার্টিভে থাকে, কারণ 5টা যে বাক্য আছে না, এই 5টা বাক্যের উপরেই ন্যারেশন চেঞ্জ আছে কিন্তু, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে। আর ভয়েস ন্যারেশন মনে রাখবে সবথেকে গুরুত্ব দেওয়া দরকার, ভার্ব টেন্সকে কেন্দ্র করে ভয়েস ন্যারেশন অবশ্যই গুরুত্ব দেওয়া সকলে কিন্তু, কারণ ভয়েস ন্যারেশন কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আসবেই একদম 100%। আজ পর্যন্ত দেখিনি আমি, আমার দেখা নেই যে মিসিং হয়েছে। এত গুরুত্বপূর্ণ ভার্ব টেন্স আর ভয়েস ন্যারেশন, ওকে, এটাকে আগে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। অবশ্যই বেসিক ক্লাসগুলো দেখবে, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। পার্টস অফ স্পিচ অবশ্যই গুরুত্ব দিতে হবে। তাহলে এই হলো ব্যাপার। আচ্ছা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে কি হবে, এই মনে রাখবে, রিপোর্টিং ভার্ব যখনই ডাইরেক্টটাকে ইনডাইরেক্ট করব, তখন রিপোর্টিং ভার্বের সাথে এই ডাইরেক্ট স্পিচ যুক্ত হয়ে যাবে, জয়েন হয়ে যাবে। তো জয়েন হয়ে গিয়ে আলটিমেটলি কি হয়ে যাবে, একটা কমপ্লেক্স সেন্টেন্স তো হয়েই যাচ্ছে। যাই হোক কমপ্লেক্স সেন্টেন্সের দিকে আমি যাবো না, একটা যুক্ত করার জন্য একটা লিঙ্কার দরকার। তো কি লিঙ্কার আসবে মনে রাখবে, যদি অ্যাসার্টিভ থাকে তাহলে ন্যারেশন চেঞ্জে দ্যাট লিঙ্কার যুক্ত হয়, এটা আশা করি সবাই জানো। তো দেখো এবার আমি করবো, দেখো the boy said that, বালকটি বলেছিল যে, এই ইনভার্টেড সব উঠে যাবে, ইনডাইরেক্ট স্পিচ করছি, ফার্স্ট পার্সন রিপোর্টিং ভাবে সাবজেক্ট অনুসারে হবে। তাহলে সাবজেক্ট কি আছে, বয়। এবারে জয়েন হয়ে যাচ্ছে যখন, যখন যুক্ত হয়ে যাচ্ছে, তখন একটা বাক্যের মধ্যে একটা নাউন বারে বারে ব্যবহার হয়। এই জন্যই তো নাউনের পরিবর্তে প্রোনাউন মানে আমরা ইউজ করি। প্রো মানে হচ্ছে পরিবর্তন, নাউন মানে নাম, নামের পরিবর্তে ব্যবহার করি, নামের একঘেয়েমিতে কাটানোর জন্য, তাই না। তো হি হয়ে যাচ্ছে, কেন বোঝা গেল, বালক বারে বারে না লিখে হি লিখবো, ক্লিয়ার। ব্যাস, এবারে পাস্ট পারফেক্টের ফর্মুলা, পাস্ট পারফেক্টের টেন্সের ক্লাস অবশ্যই দেখবে। ওর ফর্মুলাটা হচ্ছে, আমি খালি ভার্বটাই লিখছি, আচ্ছা পুরোটাই লিখে দিই, এস প্লাস H2 প্লাস V3 প্লাস আর। H2 মানে হচ্ছে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম, H2 মানে কি, H1 মানে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটা হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। আর H2 মানে একটাই আছে হ্যাড, ঠিক আছে, হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম, 2 মানে পাস্ট। আর V3 হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। 3 মানে শিখেছি পাস্ট পার্টিসিপল, 1 মানে প্রেজেন্ট, 2 মানে পাস্ট, 3 মানে পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। তো এই হচ্ছে ফর্মুলা লিখিয়ে দিলাম। তো সেই ফর্মুলা ফেলে দাও, দ্যাট হি, এবারে হ্যাড, এই H2 আসবে হ্যাড, ব্যাস। তারপরে এখানে নট আছে একটা, ঢুকিয়ে দেবো নট, ব্যাস। এবারে দেখতে পাচ্ছ V3 মূল ভার্ব যেটা আছে, এই মূল ভার্ব আছে না, তো মূল ভার্বের থার্ড ফর্ম কি, এইমড, এইমড, প্রিপোজিশন যেটা আছে বসে গেল, হয়ে গেল। দেখো কি করলাম, বালকটি বলেছিল যে হি হ্যাড নট এইম টু, মানে সে লক্ষ্য করেনি, সে এইম করেনি। পাস্ট পারফেক্ট, সিম্পল পাস্ট টেন্স থেকে পাস্ট পারফেক্টে হয়ে গেল, দেখো ফর্মুলা অনুসারে হয়ে গেল। আর দুটো ভার্ব এখানেও লক্ষ্য করছো, হ্যাড আর এইম, দুটো ভার্ব এখানেও তাই। আগে তো অক্সিলারি পার্টটা প্রিন্সিপাল, অক্সিলারি ভার্ব টেন্স নির্ধারণ করতে হেল্প করেছে। এটা যদি হ্যাজ থাকতো তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট হয়ে যেত, এখানে তো আমাকে পাস্ট পারফেক্ট করতে হবে, একদম ক্লিয়ার হয়েছে। তো ফর্মুলা এইসব তো মাথার মধ্যে ঢুকে যাবে, ওইসব নিয়ে তুমি মুখস্থ করার জিনিস নেই, এগুলো প্র্যাকটিস করবে, একদম সব ক্লিয়ার হয়ে যাবে। তো ন্যারেশন চেঞ্জ কীভাবে হলো বোঝাতে পারলাম। তাহলে কীভাবে, আর জাস্ট লাস্ট একটু বলি যে, যখনই ন্যারেশন যাবে, ইনভার্টেডের মধ্যে অংশটা ডাইরেক্ট স্পিচ, ইনভার্টেডের অংশটা মানে ডাইরেক্ট স্পিচটা লক্ষ্য করবে কোন বাক্য, অ্যাসার্টিভ বাক্য হলে লিঙ্কার দ্যাট হয়। আর টেন্স লক্ষ্য করবে, টেন্স চেঞ্জ
কীভাবে হবে বুঝতেই পারছো। এর ডাবল ইনভার্টারের বাইরে যে ভার্বটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সাধারণত টেন্স চেঞ্জ হওয়ার কথা, কিন্তু টেন্স চেঞ্জ হবে না কোন কোন কন্ডিশনে বললাম। চিরন্তন সত্য প্রতিদিনের অভ্যেস থাকলে টেন্স চেঞ্জ হবে না, ঠিক আছে। আর যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার যে কোনো প্রেজেন্ট টেন্স যে কোনো ফিউচার টেন্সে থাকে তাহলে এর টেন্স চেঞ্জ হবে না। আর পার্সন চেঞ্জ তো হয় সাধারণত, ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, সেকেন্ড পার্সন নেই এখানে থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে হতো, থার্ড পার্সন থাকলে চেঞ্জ হয় না, ঠিক আছে। তো আশা করি এগুলো লিখে নেবে তোমরা সব, ঠিক আছে, বা স্ক্রিনশট নিয়ে নেবে, প্রয়োজনে বারবার শুনবে, যাদের একবারে বুঝতে অসুবিধা হবে। আশা করি কারো বুঝতে অসুবিধার কথা না, সব ধরনের স্টুডেন্টসের কথা মাথায় রেখেই কিন্তু আমি এগুলো সব ডিসকাস করলাম, আলোচনা করলাম। তো অবশ্যই উপকৃত হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে যাতে সবাই বেনিফিটেড হয়, কারণ এটা একটা গ্লোবাল প্ল্যাটফর্ম, বুঝতেই পারছো, সবাই উপকৃত হোক, ঠিক আছে। তো এই কিন্তু সব ধরনের স্টুডেন্টদের জন্য একদম, হ্যাঁ, মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, ক্লাস 7 হোক, 8 হোক, 9 হোক, 11 হোক, সব ক্লাসের জন্যই কিন্তু, বা কম্পিটিটিভ এক্সাম হোক, যারা ইংরাজি শিখতে চায়, ইংরাজি গ্রামার, তাদের সকলের জন্য আমার ক্লাস, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত এলো, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, ওকে।